সবাইকে আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্ব রাজনীতি, ভূরাজনীতি, ইতিহাসের এই পর্বে আপনাদের সাথে আমি আছি মাওলানা শাহজাহান আহমদ নেসারি, কুমিল্লা। বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ আমি আপনাদেরকে বিশ্ব রাজনীতি, ভূরাজনীতি, ইতিহাস, ভূগোল, আন্দোলন, বিপ্লব, সংস্কার, পৃথিবীতে যা হয়েছে হচ্ছে, এই নিয়ে আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি। ভারতের ইতিহাস, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতিহাস, ইহুদি জাতির ইতিহাস, আমেরিকার ইতিহাস, চায়নার ইতিহাস থেকে শুরু করে রেনেসা বিপ্লব, এগুলো আরও অনেক ভিডিও অটোমান সাম্রাজ্যের প্রথম পর্ব আপনাদেরকে দিয়েছি। ধারাবাহিকভাবে প্রত্যেক বৃহস্পতিবারে আমি এই বিশ্ব রাজনীতি, ইতিহাসের এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা সবাই আমার ভিডিওটা খেয়াল করবেন, শেয়ার করবেন। আর আজকে আমরা জানব ওসমানী সাম্রাজ্যের দ্বিতীয় পর্ব, তুর্কি জাতির ইতিহাসের দ্বিতীয় পর্ব। গত বৃহস্পতিবারে ওসমানী সাম্রাজ্য বা অটোমান এম্পায়ার নামে পশ্চিমা দেশগুলোতে যেটা পরিচিত, ওসমানী হিসেবে ওইটা তুরস্কে পরিচিত। ওসমানী সাম্রাজ্যের আমলে যারা তাদের অধীনস্থ ছিল তাদেরকে বলা হতো ওসমানী। ওসমানী আমলে যারা সৈন্য ছিল তাদেরকে বলা হতো ওসমানী। ওসমানের বংশের যতজন লোক ছিল তাদেরকে বলা হতো ওসমানী। ওসমানী সাম্রাজ্যের অধীনে খাজনা দিয়ে, ট্যাক্স দিয়ে, অথবা তাদের যত প্রশাসনিক লোকজন ছিল তাদেরকে বলা হতো ওসমানী। আর পশ্চিমা দেশে, ইউরোপ, আমেরিকাতে এই সাম্রাজ্যকে বলা হতো অটোমান। ওসমানকে তারা ওসমান লিখতে না পেরে অটোমান লিখেছে। ওইটা হয়েছে অটোমান এম্পায়ার বা ওসমানী সাম্রাজ্য বা ওসমানী খেলাফত বা ওসমানী সালতানাত নামেও অনেকে বলে। তুর্কি জাতির ইতিহাসের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। ওসমানী সাম্রাজ্যের দ্বিতীয় পর্বে আজকে আলোচনা করব। বন্ধুরা, আমরা গত সপ্তাহে যে বিষয়টা জেনেছিলাম, প্রথমে যেই কথাটুকু বলেছিলাম আবারও বলছি। আজকে যদি আপনাকে, আমাকে, কাউকে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে পৃথিবীর নেতৃত্ব কারা দিচ্ছে, কর্তৃত্ব কাদের হাতে, ক্ষমতা কাদের, তারপরে কারা এই পৃথিবীর পরাক্রমশালী, কারা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী, কাদের হাতে সব কিছু নিয়ন্ত্রণ, অবশ্যই আমরা বলে দেব ইউরোপ, আমেরিকা, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, চায়না, জাপান, ফ্রান্স, জার্মানি, ইটালি, এগুলো, ব্রিটেন, এগুলো। কিন্তু প্রশ্ন হলো, এদের এই রাজত্ব বিশ্বনীতিতে, বিশ্ব রাজনীতিতে এদের আগমন কখন ঘটে? বিশ্বের এত কিছু নিয়ন্ত্রণ করা, বিশ্বের পরাশক্তি হিসেবে এরা আবিষ্কার কখন করেছে? এই প্রশ্নটা করলে বহু লোক কেউ জেনেও এড়িয়ে যাবে, আর বহু লোক দিতেই পারবে না উত্তর হবে এই: 100 বছর আগেও তাদের তেমন কোনো ওজন ছিল না, তেমন কোনো দাম ছিল না, তেমন কোনো কিছু ছিল না। বরং সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে শুরু করে 1914 সাল পর্যন্ত বা বলকান যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রায় 1300 বছর সারা পৃথিবীর সমস্ত সভ্যতা, সাম্রাজ্য, সম্রাটরা, নামি দামিরা, দেশগুলো যাদেরকে এই একেবারে ট্যাক্স দিত, সম্মান করত, তারা হলো মুসলমান। তার মধ্যে উমাইয়া খেলাফত, খোলাফায়ে রাশিদিন, আব্বাসী খেলাফত, সেলজুক খেলাফত,
ওসমানী খেলাফত, এগুলো ছিল মানে মুসলমানরা ছিল, ওসমানী সাম্রাজ্য ছিল, আব্বাসী সাম্রাজ্য ছিল, সারা পৃথিবীর রাজা, সমস্ত রাজাদেরও রাজা, অধিপতি, পরাশক্তি, বিশ্বমোড়ল, বিশ্ব নেতৃত্ব দিত এই মুসলমানরা। এই ইতিহাসগুলোতে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের এগুলো গৌরবময় হারানো ইতিহাস, এগুলো জাগিয়ে তুলতে হবে আমাদের মুসলমানের মধ্যে। 98 জন মুসলমানের ভিতরে আমাদের মুসলমানের হারানো গৌরব কি, এটা তারা খুঁজে পায় না। তাদের জানা নাই যে এই কোটি কোটি সংখ্যাগরিষ্ঠ হিন্দুর দেশ ভারতবর্ষ 700 বছরের বেশি শাসন করেছে মুসলমানরা। পুরা ইউরোপের মতন এত নামি দামি সেই ভ্যাটিকান সিটির পপ সহ সবাইকে পরিচালনা করেছেন আমাদের মুসলমানরা। এবং শত শত বছর যাবৎ অমুসলিম সম্প্রদায়, অন্যান্য সম্রাটরা এরা ট্যাক্স দিয়েছে মুসলমানদেরকে। এটা তাদের জানাই নাই, এটা জানতে হবে, বোঝাতে হবে। আর এটা মহান ইতিহাস ঐতিহ্যের বিষয় এগুলো, এবং আমাদের হারানো গৌরব এগুলো ফিরিয়ে আনতে হবে। যেমন এই যে ওসমানী সাম্রাজ্য 700 বছরের ইতিহাস, যেমন ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছে 700 বছরের ইতিহাস। 500 বছর আব্বাসীয় খেলাফত পৃথিবীকে শাসন করেছে। কনস্টান্টিনোপলের রাজারা ট্যাক্স দিত, রোমান সাম্রাজ্য ট্যাক্স দিত মুসলমানকে। রোমান সাম্রাজ্য বিলুপ্তের আগেও শত শত বছর আগে উমাইয়া খেলাফত আমলে মুসলমানদেরকে ট্যাক্স দেওয়া রোমানরা শুরু করেছে। বিদায় হওয়ার আগ পর্যন্ত রোমানরা মুসলমানদেরকে ট্যাক্স দিয়েছে প্রায় শত শত বছর। আর এখন তো রোমান সাম্রাজ্য বিলুপ্তি করেছে মুসলমানরা, সেগুলো আমরা আলোচনায় আসব। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে, হারানো ইতিহাস ফিরিয়ে আনতে হবে, হারানো ইতিহাস জাগিয়ে তুলতে হবে আমাদের তরুণ প্রজন্মে, আমাদের ছেলেদের মধ্যে, আমাদের দেশের 98 না অজানা মুসলমানের মধ্যে। তারা কথায় কথায় আমেরিকাকে উদাহরণ দেয়, তারা কথায় কথায় ফ্রান্সকে, জার্মানিকে, জাপানকে উদাহরণ দেয় এবং অনুসরণীয় হিসেবে ধরে। তারা কথায় কথায় এই ইউরোপকে গণনা করে। কিন্তু এই লোকগুলোর জানা উচিত ছিল যে এই নামি দামিরা, এই আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, এরা, ব্রিটেন, এরা মুসলমানদেরকে এভাবে নমুনমু করত, ট্যাক্স দিত, ভয় পাইত এবং কর দিয়ে মুসলমানদেরকে কর দিয়ে তারা স্বাধীনতা কোনো রকম টিকিয়ে রেখেছিল। সেটা খবরে নাই। কেন? 700 বছর ওসমানী সাম্রাজ্যের সুলতান সুলেমানের উদাহরণ দিতে পারেন না? আপনি আজকে আমেরিকাকে আপনার মডেল অথবা আমেরিকাকে উদাহরণ দেন এত কিছু, কেন দিল্লি সালতানাতকে উদাহরণ দিতে পারেন না? আব্বাসীয় খেলাফতকে উদাহরণ দিতে পারেন না? যাই হোক, এগুলো হলো আমাদের মেইন বিষয়। আমরা চলে যাব ওসমানী সাম্রাজ্যের ইতিহাসে। আমরা গত সপ্তাহে বলেছিলাম আর্তুগ্রুল গাজী আর কাইগোত্র তুর্কি জাতির ইতিহাস। সেলজুক সাম্রাজ্যের সুলতান আলাউদ্দিন কাইকুবাদকে সহযোগিতার মধ্য দিয়ে আর্তুগ্রুল গাজী ওইখানে আনাতোলিয়া অঞ্চলে সুলতান আলাউদ্দিন কাইকুবাদ থেকে সেলজুক সাম্রাজ্য থেকে সম্মান পায়। সেলজুক সাম্রাজ্যের এক শাহজাদা নোমানের মেয়েকে বিয়ে করে এবং একটু জায়গা পায়। অবশেষে এখানে আমরা আলোচনা থামিয়েছিলাম, এখন এখান থেকে আলোচনা সামনে বাড়বে। দেখুন, তুর্কি জাতি, ওসমানী সাম্রাজ্য, এদের ইতিহাস যদি কেউ লেখা শুরু করে শত শত কিতাব হবে, শত শত ঘন্টা হবে। এত দুঃখময়, কষ্টময়, এত ভয়ানক, এত বড় কিছু, এত ভয়াবহ, এত উন্নত, এত সমৃদ্ধ, এত সততা, এত নিষ্ঠা, এত কিছু তারা করেছে। কি নাই, কষ্ট থেকে শুরু করে আপনার মহাশান্তি পর্যন্ত, শূন্য থেকে, জিরো থেকে হিরো পর্যন্ত সব তাদের মধ্যে আছে।
আমরা উচিত আমাদের এই হারানো গৌরবগুলো আলোচনা করা। ওসমানী সাম্রাজ্যের প্রবর্তক, গোড়াপত্তনকারী কাই গোত্রের প্রধান সুলেমান সাহেবের ছেলে, সুলেমান শাহর ছেলে আপনার আর্তুগরুল গাজী। আর্তুগরুল গাজী সেইখানে অল্প একটু অঞ্চল নিয়ে বসতি শুরু করলেন। পথে পথে থাকার যে একটা ইতিহাস বলেছিলাম ওইটাও কেটে গেল, এবং ওখানেই মঙ্গোলিয়া অঞ্চল থেকে, তুর্কিস্তান অঞ্চল থেকে মঙ্গলদের ভয়ে ওই আনাতোলিয়া অঞ্চলে গিয়ে ছোট ছোট শত শত তুর্কি গোত্র বাসা বাঁধতে থাকে। সেলজুক সাম্রাজ্যের সুলতানের এই দয়া পেয়ে, এই জায়গা পেয়ে আর্তুগরুল গাজী সে হলেন বেইলিক প্রধান। বে হলেন মানে গোত্র প্রধান হলো। সুলতান সুলেমান মারা যাওয়ার পর, সুলেমান শাহ মারা যাওয়ার পর আর্তুগরুল গাজী গোষ্ঠী প্রধান হলো। তিনি কয়েক বছর পর মারা গেল, এবং তার অনেক ইতিহাস, অনেক কৃতিত্ব, বুঝেন না, 440 জন সৈন্য নিয়ে গিয়ে মঙ্গলদেরকে হারিয়েছিল। মঙ্গলদেরকে কেউ হারাতে পারে নাই। মঙ্গলদেরকে রোমানরা হারাতে পারে নাই, মঙ্গলদেরকে চায়নারা হারাতে পারে নাই, মঙ্গলদেরকে ভারতের হিন্দুরা হারাতে পারে নাই, কেউ পারে নাই। একমাত্র মুসলমানরা সর্বপ্রথম এই সেলজুক সাম্রাজ্যের সুলতান আলাউদ্দিন কাইকুবাদের সাথে যুদ্ধ করে আর্তুগরুল গাজী মঙ্গলদেরকে হারিয়েছিল। মঙ্গল সাম্রাজ্য পৃথিবীর নিকৃষ্ট একটা সাম্রাজ্য, সেটা নিয়ে আমরা আলোচনায় আসব। আর্তুগরুল গাজী বিজয়ী হলো মঙ্গলদেরকে হারিয়ে। তারপরে সুলতান কুতুজ, মিশরের সুলতান, সিরিয়ার 35,000 সৈন্য সহ নিয়ে, তার 15,000 সৈন্য, মোট 50,000 সৈন্য নিয়ে মঙ্গলদের 1.5 লক্ষ সৈন্যকে হারিয়ে দিয়েছিলেন। মুসলমানরাই মঙ্গলদেরকে সর্বপ্রথম হারিয়েছিলেন। আর সেই যে মুসলমানদের আঘাত খেয়ে মঙ্গলরা হারতে শুরু করলো 100 বছর, মানে 1200 সালে শুরু এদের যাত্রা, 1300 সালের ভিতরে এদের সব শেষ। অথবা আপনি বলতে পারেন যে আমির তৈমুরুল এরা মুসলিম হয়ে গিয়েছিল পরে, সেটা আমরা আলোচনায় আসব। মঙ্গলের দুই ভার্সন, একটা হলো মুসলিম ভার্সন, একটা হলো বেঈমান কাফির অমুসলিম ভার্সন। মুসলমান পরে হয়েছে, এটা কীভাবে আমরা আলোচনা আসবো পরে। আর্তুগরুল গাজী অনেক বড় বীর যোদ্ধা। কোরাইশ হাশেমি বংশের পরে আপনি যদি বংশ খানদান খুঁজতে যান, দেখবেন যে একমাত্র এই অরগুজ খানের বংশ, তুর্কি জাতির বংশ। দেখেন এরা কী শাসন করেছে। এই তুর্কি জাতিরা এই ভারতবর্ষ শাসন করেছে। এই তুর্কি জাতিরা পারস্য শাসন করেছে এক সময়। এই তুর্কি জাতিরাই একসময় সেলজুকি যারা ছিল, সেলজুক সাম্রাজ্য, তারাও তুর্কি। আইয়ুবী সাম্রাজ্য, তারপরে আপনার এই যে উসমানী সাম্রাজ্য 700 বছর, এরাও তুর্কি। দেখেন তুর্কিরা কত ভয়ানক, এরা কিন্তু সুন্নি মুসলমান। অরগুজ খান ছিল সুন্নি মুসলমান, তার বংশের লোকেরা ছিল তুর্কি সুন্নি মুসলমান। এই তুর্কি সুন্নি মুসলমানরা এরা এই ভারতবর্ষ শাসন করেছে, এরা ইউরোপ শাসন করেছে, এরা আরব শাসন করেছে, পারস্য শাসন করেছে, কি না করেছে দেখেন আপনি। আল্লাহ রাসূল থেকে শুরু করে আল্লাহর রাসূলের জমানা, খোলাফায়ে রাশিদিনের 30 বছর, উমাইয়াদের 90 বছর, আব্বাসীয়দের 500 বছর থেকে শুরু করে প্রায় 23টি আক্রমণ করেছে রোমান সাম্রাজ্যের কনস্টান্টিনোপলের মধ্যে। রোমান সম্রাট তা প্রতিরোধ করতে পেরেছে, কিন্তু 1453 সালে এই উসমানী, যে তুর্কি জাতির যে উসমানী সাম্রাজ্য, 7ম সুলতান ফাতে মুহাম্মদের হাত ধরে রোমান সাম্রাজ্যের বিলুপ্তি, 2000 বছর আগের পুরাতন রোমান সাম্রাজ্যের বিলুপ্তি ঘটেছে। মানে এই তুর্কি জাতি কি, আমি বলবো যে এই তুর্কি জাতি এমন এক জাতি, কঠিন জাতি, খুব ভালো এক জাতি, শক্তিশালী জাতি, মহান জাতি। ওইসব আলেকজান্ডার দ্য গ্রেট এগুলো কিচ্ছু না, গ্রিকরা কিচ্ছু না, রোমানরা কিচ্ছু না, পারস্যরা কিচ্ছু না। যদি আপনি তুর্কি জাতির ইতিহাসকে ভালো করে, ভালো মন দিয়ে যদি আপনি তদারকি করেন, মানে মুসলমান যে ইতিহাস তৈরি করেছে, কোনো সভ্যতা সাম্রাজ্য এর সামনেই দাঁড়াতে পারবে না। আমি একটা শুধু বলে যাব, শুধু ওসমানী সাম্রাজ্যের উপর। আপনারা শুধু আমার ভিডিওটা খেয়াল রাখবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন।
আর্তুগ্রুল গাজী মারা যাওয়ার পর বেইলিক প্রধান মানে গোষ্ঠী প্রধান, ওই এলাকার প্রধান হলো তার ছেলে ওসমান গাজী। এই ওসমান গাজীর নামেই অটোমান সাম্রাজ্য বা ওসমানী সাম্রাজ্য। কিভাবে হলো? 1299 সালের দিকে সেলজুক সাম্রাজ্য প্রায় বিলুপ্তির কাছাকাছি। তখন ওই এলাকার মানুষগুলো কি করলো, সবাই মঙ্গলরা এখান থেকে শুরু করে একেবারে ওই পর্যন্ত চলে গেছে, মঙ্গলদেরকে ট্যাক্স দিয়ে তুর্কিরা বাস করত। ঠিক তদ্রূপ এই উসমানীয়রাও বাস করত ট্যাক্স দিয়ে, মঙ্গলদেরকে ট্যাক্স দিয়ে। 1299 সালে এই ওসমান আর্তুগ্রুল গাজীর ছেলে ওসমান গাজী মানে ওসমানী সাম্রাজ্যের প্রথম যার নামে প্রতিষ্ঠিত, অথচ গোড়াপত্তন করেছে আর্তুগ্রুল গাজী, ঠিক আছে, কিন্তু ওসমানী সাম্রাজ্য নামটা হয়েছে ওসমান গাজী থেকে, আর্তুগ্রুল গাজীর ছেলে থেকে। সে করলো কি, সমস্ত তুর্কি জাতিকে এক করলো, যোদ্ধাদল এক করলো, করে বলল যে আসো আমরা মঙ্গলদেরকে প্রতিহত করি, মঙ্গলদের সাথে যুদ্ধ করার দিকে এগিয়ে যাই। অন্যদিকে মঙ্গল সাম্রাজ্য 1300 সালের দিকে এমনি এদের নিজেদের মধ্যে গৃহযুদ্ধ চলছে, ভেঙে যাওয়ার পথে চলছে, এরা নিজেরাই ধ্বংস হওয়ার পথে যাচ্ছে। ঠিক এই সময় ওসমান গাজী 1299 সালে এই মঙ্গলদেরকে কর দেওয়া অস্বীকৃতি জানালো যে আমরা মঙ্গলদের আধিপত্য থেকে মুক্ত হলাম, স্বাধীন হলাম, আমরা আজ থেকে স্বাধীন এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করলাম, এক সালতানাত প্রতিষ্ঠা করলাম, এটার নাম হলো ওসমানী সালতানাত, আমার নামে ওসমানী সাম্রাজ্য, আর মঙ্গলদেরকে কর দেব না। যদি মঙ্গলরা যুদ্ধে আসে তাহলে তুর্কি বাহিনী সবাইকে নিয়ে, ছোট ছোট গোত্রের সমস্ত যোদ্ধাদেরকে নিয়ে মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই ওসমানী সাম্রাজ্যের গোড়াপত্তন নামকরণভাবে আনুষ্ঠানিকভাবে পৃথিবীতে হয়ে গেল 1299 সালে হজরত ওসমান গাজীর হাত ধরে। এটা হলো গোড়াপত্তন বা শুরু হলো ওসমানী সালতানাত, ওসমানী খেলাফত, ওসমানী সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্য, যাই বলেন না কেন। এই ওসমানী সাম্রাজ্যের প্রথম সুলতান ওসমান একে তো মঙ্গলদেরকে এবার কর দেওয়া নিষিদ্ধ করে দিল, মানে দেখেন এবার শুধু আগাচ্ছে, এবার রোমানদের দিকে সে নজর দিল, মানে রোমান সাম্রাজ্য তখনও টিকে আছে। রোমান সাম্রাজ্যের সম্রাটের মানে কনস্টান্টিনোপল রাজধানী যেটা, এটার কাছেই ছোট্ট একটা অঞ্চল। ওসমান তার সৈন্যদেরকে নিয়ে আক্রমণ করে বসল, আক্রমণ করে ওই এলাকায় রোমানদেরকে হারিয়ে দিল, রোমানরা ভেগে পালিয়ে গেল, আর ওসমান ওই জায়গা দখল করে নিয়ে সাথে সাথে ওই জায়গার ভিতরে সমস্ত ওসমানীয়রা চলে গেল, ওইখানে স্থায়ী বাসস্থান শুরু করলো। করে এরা কি করলো, এই রোমানরা এবার বুঝে গেল যে ওসমান নামে একজন আছে, তার ভয়াবহতা, তার যুদ্ধ কৌশল, তার যুদ্ধ ট্রেনিং, তার যুদ্ধ প্রস্তুতি, রণপ্রস্তুতি, সৈন্য, এই সব কিছু সম্পর্কে রোমানরা জেনে গেল। মানে রোমানরা বুঝে গেল যে এখানে একটা কিছু হচ্ছে, নতুন কিছু হচ্ছে। এটা হলো 1303 সালের দিকে, ওসমানী সাম্রাজ্য প্রতিষ্ঠান 2-3 বছর পর। তার মানে এখন ওসমানী সাম্রাজ্যের সেলজুক অঞ্চল আর রোমান সাম্রাজ্য থেকে গ্রহণ করা অঞ্চল এক হয়ে একটা ছোটোখাটো সাম্রাজ্য হয়ে গেল। এবার কিছুদিন পর আবার তারা সগুত নামে আর একটা জায়গা আছে, এটাও আনাতোলিয়ার ভিতরে, এই অঞ্চল দখল করে নিল। দখল করার পর আবার রোমানরা এখান থেকে হটে গেল, চলে গেল। হযরত ওসমান গাজী রহমতুল্লাহ আলাইহি, ওসমানী সাম্রাজ্যের প্রথম সুলতান, আর্তুগ্রুল গাজীর ছেলে, সুলেমান শাহের নাতি, কাই গোত্রের সর্বশ্রেষ্ঠ সন্তান, তুর্কি জাতির সেরা এক জাতি, মানে কুরাইশ বংশের পরে পরে সেরা এক জাতি,
তুর্কি জাতি, এই তুর্কি জাতির সেরা গোষ্ঠী হলো কাই গোষ্ঠী। কাই গোষ্ঠীর ছেলে, কাই গোষ্ঠীর প্রধান সুলেমান শাহ, সুলেমান শাহের ছেলে আর্তুগুল গাজী, আর্তুগুল গাজীর ছেলে সুলতান সুলেমান, সুলতান সুলেমানের ছেলে এবং পরবর্তী সুলতান মানে ওসমানী সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান, সুলতান অরহান গাজী, তার ছেলে মুরাদ গাজী, তার ছেলে বায়েজিদ, তার ছেলে বাইজিদের পরবর্তী সুলতান হচ্ছে সুলতান মেহমেদ, সুলতান মেহমেদের ছেলে আবার সুলতান মুরাদ, সুলতান মুরাদের ছেলে আবার সুলতান দ্বিতীয় মেহমেদ, সুলতান মেহমেদের ছেলে সুলতান বাইজিদ, সুলতান বাইজিদের ছেলে সুলতান সেলিম, সুলতান সেলিমের ছেলে সুলতান সুলেমান, সুলতান সুলেমানের ছেলে সুলতান সেলিম, সুলতান দ্বিতীয় সেলিম, সুলতান দ্বিতীয় সেলিমের পরে সুলতান মুরাদ ছেলে এবং পরবর্তী সুলতান, সুলতান দ্বিতীয় সেলিমের ছেলে এবং পরবর্তী সুলতান, সুলতান মুরাদ, সুলতান মুরাদের ছেলে এবং দ্বিতীয় পরবর্তী সুলতান, সুলতান মেহমেদ, সুলতান মেহমেদের ছেলে সুলতান আহমদ, সুলতান আহমদের ছেলে সুলতান আহমদের ছেলে না, সুলতান আহমদের পরে তার মানসিক ভারসাম্যহীন ভাই, একটু পাগল টাইপের মোস্তফাকে বসানো হয়েছিল। মোস্তফার পরবর্তী সুলতান হচ্ছে সুলতান ওসমান, সুলতান ওসমানের ছেলে, সুলতান ওসমানের পরবর্তী হয়েছে সুলতান ওসমানের আরেক ভাই সুলতান মুরাদ, সুলতান মুরাদের ছেলে পরবর্তী সুলতান হয়েছে প্রায় 19 জন নাম বললাম, সুলতান ইব্রাহিম। তো এই যে 19 জন সুলতানের নাম বললাম, মানে আর্তুগুল গাজী, ওসমান, ওরহান গাজী, সুলতান ওরহান, সুলতান বায়েজিদ, সুলতান মেহমেদ, সুলতান মুরাদ, সুলতান মেহমেদ, সুলতান বায়েজিদ, সুলতান সেলিম, সুলতান সুলেমান, সুলতান সেলিম, সুলতান মুরাদ, সুলতান মুরাদের পরে সুলতান মেহমেদ, সুলতান মুরাদের ছেলে সুলতান মেহমেদ, সুলতান মেহমেদের ছেলে পরবর্তী হয়েছে সুলতান আহমেদ, সুলতান আহমেদের পরে হয়েছে সুলতান মুস্তফা, সুলতান মুস্তফার পরে সুলতান হয়েছে সুলতান ওসমান, সুলতান ওসমান খানের পরে সুলতান হয়েছে সুলতান মুরাদ, সুলতান মুরাদের পরে সুলতান হয়েছে সুলতান ইব্রাহিম। এই প্রায় 19-20 জনের 37 জন সম্রাটের ভিতরে প্রায় 20 জনের নাম আমি মুখস্থ বলে দিলাম। তা বলে দিলাম কেন, কথায় কথা চলে এসেছে, মানে এদের প্রতি আমি, এই তুর্কি জাতির প্রতি আমি একেবারে আসক্ত, দুর্বল। আর 4 বছর যাবৎ আমি বিশ্ব রাজনীতির উপর গবেষণা করি, লেখাপড়া করি, স্টাডি করি। সবচেয়ে বেশি গভীর থেকে গভীর যেটা, সেটা হলো তুর্কি জাতি, ওসমানী সাম্রাজ্য, এদের ইতিহাস, এদের কর্মকাণ্ড। তো এই 20 জনের নাম আপনাদেরকে বলে দিলাম, প্রায় 20 জন হয়েছে, না জানি 19 জন সুলতানের নাম বলে দিয়েছি। আপনারা এটা লিখিত আকারে মুখস্থ করে নেবেন, তারপরে বাকিগুলো লিখিতভাবে নিয়ে নেবেন। তো সগুদ জয় করার পর সুলতান ওসমান সগুদকে রাজধানী করে ওসমানী সালতানাতের এলাকা আরও বাড়িয়ে ফেললেন। তারপরে সুলতান ওসমান মারা গেল। সুলতান ওসমান মারা যাওয়ার পর এই সুলতান ওসমান থাকতেই আবার বসরা জয় করেছে। বসরা একটা জায়গা আছে। পরবর্তী জয় হলো সগুতের পরে ওসমানীয়দের জয় হলো বসরা। মানে বসরাও রোমান সাম্রাজ্যের, মানে আনাতোলিয়ার ভিতরে রোমান সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। যেমন আমাদের চট্টগ্রাম এলাকা বাণিজ্যিক শহর, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া হচ্ছে আমেরিকার বাণিজ্যিক শহর, মুম্বাই হচ্ছে ভারতের বাণিজ্যিক শহর, সাংহাই হচ্ছে চীনের বাণিজ্যিক শহর, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক শহর। এইভাবে যত, পাকিস্তানের করাচি হচ্ছে পাকিস্তানের বাণিজ্যিক শহর। এভাবে যতগুলো দেশ আছে এক একটা বাণিজ্যিক শহর আছে, মানে নদীবন্দর এলাকা ঘিরে। তদ্রূপ এরকম একটা বাণিজ্যিক শহর ছিল এই বোরসা বলে জায়গাটাকে। এই বোরসাকেও ওসমানীয়রা তৃতীয় জয়, প্রথম জয়, দ্বিতীয় জয় সগুদ, তৃতীয় জয় হলো বোরসা। এই বোরসা জয় করে এবার তারা এই বোরসাকে রাজধানী করলো। ওসমানী সাম্রাজ্যের পরবর্তী রাজধানী হলো বোরসা। বাস, ওসমানী সাম্রাজ্যের আয়তন বেড়ে গেল। সুলতান ওসমান মারা গেল, পরবর্তীতে ক্ষমতা আসলো তার ছেলে ওরহান গাজী। কেউ কেউ বলেন ওরহান গাজী এসেই বোরসা জয় করেছে। যাই হোক, ওসমানীয়রা করেছে। ওরহান গাজী ওসমান গাজীর ছেলে, মানে আর্তুগরুল গাজীর ছেলে ওসমান গাজী, ওসমান গাজীর ছেলে ওরহান গাজী। ওরহান গাজী মারা যায়। এই যে ওসমান আর্তুগরুল গাজী থেকে শুরু করে সুলতান সুলেমান পর্যন্ত 10 জন। আর্তুগরুল গাজী, ওসমান গাজী, ওরহান গাজী, সুলতান মুরাদ, সুলতান তার ছেলে বায়েজিদ, সুলতান মেহমেদ, তারপরে সুলতান মুরাদ, তারপরে সুলতান মেহমেদ, তারপরে সুলতান সেলিম, তারপরে সুলতান সুলেমান। এই 10 জন। এই 10 জন
ছিল একাধারে ওসমানী সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান। তবে সমস্ত ওসমানী সাম্রাজ্যের সুলতানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুলতান ছিল সুলতান সুলেমান আর সুলতান ফাতে মুহাম্মদ, এই দুইজন। কারণ এই দুইজন যা করেছে ইতিহাসে পৃথিবীর কেউ করতে পারে নাই। আচ্ছা, তাহলে আর এরপরে 11তম সুলতান সেলিম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলো ছিল নালায়েক, অকর্মা, খারাপ, অযোগ্য, অদক্ষ সুলতান এসেছিল। আর এ কারণে ওসমানী সাম্রাজ্য ধ্বংস হতে শুরু করেছিল। এখন সুলতান ওরহানের ছেলে পরবর্তীতে সুলতান হলো। সুলতান ওরহান মারা যাওয়ার পর সুলতান মুরাদ হলো সুলতান ওরহানের ছেলে। সুলতান মুরাদ হলো সুলতান ওসমানী সাম্রাজ্যের সুলতান, মানে আর্তুগুল গাজীর ছেলে সুলতান আর্তুগুলের ছেলে সুলতান ওসমানের ছেলে সুলতান ওরহানের ছেলে মুরাদ 4র্থ নম্বর সুলতান। এই মুরাদ যখন ক্ষমতায় আসলো, সে এসে ইউরোপের একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেওয়ার পর এবার কি করলো, ইউরোপীয়রা, কনস্টান্টিনোপলের সম্রাট, রোমানরা সবাই মিলে একটি আলোচনায় বসলো যে এখানে ওসমানীয় নামক একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে। একে একে 3-4টা সুলতান এসে গেছে, আমাদের অনেক জায়গা তারা দখল করে ফেলেছে, তাই এখন কি করা যায়। তখন ভেনিসের পোপ, মানে পুরা খ্রিস্টান জাতি পরিচালিত হতো এই ইটালির রোমের পাশেই একটা দেশ ভেনিস নামে আগে এর বিখ্যাত নাম ছিল। এই ইটালির যে রোম, এখানে যে পোপ থাকতো, সারা পৃথিবীর খ্রিস্টান শক্তি পোপ এখান থেকে পরিচালনা করতো, সবাই মানত। এবং এখনও ভ্যাটিকান সিটি ইটালি রোমের ভিতরে আছে, তার কথায় সমস্ত খ্রিস্টানরা মানে, তবে তারা ক্যাথলিক। দ্য থিওরি অফ ট্রিনিটিতে বিশ্বাসী, তৃতীয়বাদে বিশ্বাসী। এখন এই পোপ পুরা খ্রিস্টান জাতির মধ্যে ঘোষণা দিল, ওসমান নামে এক লোকের হাত ধরে সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, তার ছেলেরা এগোতে এগোতে আমাদের এতটুক এগিয়েছে, এই জায়গাগুলো দখল করে নিয়েছে। এখন তোমরা খুব দ্রুত তোমরা যুদ্ধে নামা, মানে ওইটাকে বলা হয়তো ধর্মযুদ্ধ, ক্রোসেড বলা হয়তো, ক্রোসেডার যুদ্ধ, ধর্মযুদ্ধ বলা হয়তো। তখন পোপ যদি ডাক দিত, তখন সাধারণ মানুষও ধর্মকে, পোপের কথা শুনে যুদ্ধে আসতো। এই রোমানদের সৈন্য, খ্রিস্টানদের সৈন্য, পোপের সৈন্য মিলাইয়া 1,00,000 সৈন্যবাহিনী দিয়ে যুদ্ধে প্রেরণ করেছে ওসমানীয়দের বিরুদ্ধে। এটা ইউরোপের একটা ছোট্ট দেশ এখনও আছে, কসোভো। সুলতান মুরাদ 60,000 সুসজ্জিত বাহিনী নিয়ে 1,00,000 রোমান পোপ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে গেল ইউরোপের দেশ কসোভোতে। সেখানে গিয়ে প্রথম দিকে ওসমানীয়দের সুলতান মুরাদের বাহিনী কিছুটা পিছু হটতে লাগলো, কিছুটা দুর্বল হতে লাগলো। আশ্চর্যের বিষয়, সেখানেই এক কুখ্যাত নাইটের আক্রমণে সুলতান মুরাদ সেখানে মারা যায়। মানে কসোভো যুদ্ধে সুলতান মুরাদ, চতুর্থ সুলতান মুরাদ মারা যায়, মানে ওসমানের নাতি মারা যায়। মারা যাওয়ার পর এইখানে এই যুদ্ধ, এখানে আবার সুলতান মুরাদের ছেলে বায়েজিদ সেখানে আছে, তিনি যুদ্ধ পরিচালনা করতে লাগলো। এই যুদ্ধে মোটামুটি ভালোই হলো, কিন্তু খ্রিস্টানরা একটা ভুল, খ্রিস্টানদের আবার যেই যুদ্ধের নেতৃত্ব দিত সম্রাট আসছিল, সেও মারা গেছে। মানে মুসলমানদের যে যুদ্ধের সম্রাট সেও মারা গেছে, খ্রিস্টানদের যে যুদ্ধ সম্রাট সেও মারা গেছে, তাই সমান। এবার খ্রিস্টানরা একটু ভয় পেয়ে এরা পালিয়ে গিয়েছে অনেকে, আর ওসমানীয়রা ওই সুযোগে এটাকে বিজয় হিসাবে ধরে নিয়েছে। এখানে সুলতান মুরাদ, চতুর্থ মুরাদ মারা গেল এবং তার ছেলে সুলতান বায়েজিদ তার ভাইকে হত্যা করেছে, নাকি হত্যা করে, তার ভাই আনাতোলিয়ায় ছিল। এটা তৎকালীন যুগে নিয়ম ছিল এরকম যে সাম্রাজ্যের স্বার্থে, তাদের মধ্যে একটা নিয়ম ছিল, সাম্রাজ্যের স্বার্থে গণহত্যাও বৈধ করেছিল তারা, মানে তার ভাই হত্যা করা একটা প্রথা ছিল। তার কারণ যেমন ইউরোপ এত বড় রোমান সাম্রাজ্যটা ভেঙেছে, আপনারা অনেকে ভুল বুঝবেন যে ভাই হত্যা করে ক্ষমতায় আসছে, এরা কেমন মানুষ,
এই ভুল বোঝার সুযোগ নাই, কারণ এটা অন্যায়। অন্যায় হলেও অনেক অন্যায়ের জন্য একটা অন্যায়, অনেক অন্যায় থেকে বাঁচার জন্য একটা অন্যায়। যেমন ইউরোপে এই রোমান সাম্রাজ্য ভেঙে যাওয়া, ইউরোপে রোমান সাম্রাজ্য এত বড় সাম্রাজ্য ভেঙে যাওয়া, ইউরোপে এত বিভক্ত হওয়া, এগুলির পিছনে কারণ হলো ইউরোপের যত রাজারা ছিল তাদের ছেলেরা বিদ্রোহ করত। একজন আরেকজনের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, ছেলে বাপের বিরুদ্ধে, বাপ ছেলের বিরুদ্ধে বিদ্রোহ করত, নাতি বিদ্রোহ করত। এই বিদ্রোহ দমন করতে করতে এরাই ওইখানেই ব্যস্ত ছিল। তাই মুসলমানরা এই সুযোগে সেখানে ঢুকতে পেরেছে। এই ভয়ে ভাই হত্যা অথবা যাকে হত্যা করা সাম্রাজ্যের জন্য জরুরি, এটা তারা পালন করত। তাই সুলতান বায়েজিদ মানে পঞ্চম সুলতান, সুলতান মুরাদ মারা যাওয়ার পর, কসোভো যুদ্ধে মারা যাওয়ার পর তার ছেলে বায়েজিদ কী করলো, সম্রাট হলো এবং তার বিশ্বস্ত কিছু সেনা দিয়ে আনায়তুলিয়ায় পাঠিয়ে সুলতান মুরাদের আরেক ছেলেকে মানে সুলতান বায়েজিদের আরেক ভাইকে হত্যা করলো। বা সুলতান বায়েজিদ সম্রাট হলো। সুলতান হওয়ার পর এবার এই পৃথিবীর ওই যে নিকৃষ্ট চেঙ্গিস খানের বংশ আমির তৈমুরুল সে মুসলিম ছিল, মুসলিম সম্রাট ছিল। একটা চিঠির ভুল বোঝাবুঝি দিয়ে, তারাও মুসলিম, একটা চিঠির ভুল বোঝাবুঝির মাধ্যমে ধরে তৈমুরুল সৈন্যবাহিনী নিয়ে তুরস্কের আঙ্কারায় চলে গেছে। গিয়া এই পুরো ওসমানী সাম্রাজ্যের সম্রাট সুলতান বায়েজিদকে যুদ্ধে পরাজিত করে বন্দি করে ফেলেছে। এবং তৈমুরুল সেখানকার এলাকাটাকে তার করায়ত্ত করেছে, মানে অল্প কিছুদিন হলেও ওসমানীয়রা তৈমুরুলকে কর দিয়েছে। আর সুলতান বায়েজিদকে ধরে নিয়ে এসেছে এবং মেরে ফেলেছে আমির তৈমুরুল। আমির তৈমুরুল ছিল আমাদের এই মধ্য এশিয়ার একটা এই তুর্কি বংশভূতে, মানে ও মঙ্গোলিয়ান একেবারে ডাইরেক্ট বংশভূত একজন সম্রাট, সে মুসলিম ছিল। তো এই গেল সুলতান বায়েজিদের আমল। সুলতান বায়েজিদ মারা যাওয়ার পর তার ছেলেদের মধ্যে একটু গণ্ডগোল হলো ক্ষমতা নিয়ে। তারপরে ক্ষমতায় আসলো সুলতান মেহমেদ। সুলতান মেহমেদ ক্ষমতায় আসলো। আসার পর তিনি মারা যাওয়ার পর ক্ষমতায় আসলো সুলতান মুরাদ, সপ্তম সুলতান। এই সুলতান মুরাদও ছিল গুরুত্বপূর্ণ একজন লোক এবং কঠিন একজন লোক, ভালো যোদ্ধা, এবং সেও ইউরোপের অনেক জায়গা দখল করেছে। অবশেষে তার বয়স হয়ে গেছে অনেক, প্রায় 30 বছর সে ক্ষমতায় ছিল। তার 13 বছরের ছেলে সুলতান দায়িত্ব দিয়ে, 13 বছরের ছেলেকে দায়িত্ব দিয়ে সুলতান ফাতে দ্বিতীয় মুহাম্মদ, ওই কনস্টান্টিনোপল বিজয়ের মহানায়ক, মানে ইতিহাস ঐতিহ্যে রোমান সাম্রাজ্যের কনস্টান্টিনোপল, বর্তমান যেটা তুরস্কের ইস্তাম্বুল, এটাকে বিজয়ের মহানায়ক যাকে বলা হয়, সে ক্ষমতায় আসলো মাত্র 13 বছর বয়সে। যাই হোক, আমরা আজকে এখানে শেষ করছি। এই আগামী সপ্তাহে ইনশাল্লাহ আল্লাহ বাঁচাইলে এই ওসমানী সাম্রাজ্যের 3য় পর্বে আলোচনা করব কনস্টান্টিনোপল এবং সুলতান ফাতে মোহাম্মদ দ্বিতীয় মেহমেদ, মানে ওসমানী সাম্রাজ্যের 7ম সুলতান ফাতে মেহমেদকে নিয়ে কনস্টান্টিনোপল বিজয় কীভাবে করেছে ওইখান থেকে আমরা আলোচনা শুরু করব। ওসমানী সাম্রাজ্য, আব্বাসী সাম্রাজ্য, 700 বছরের মুসলমানের ভারতবর্ষের গৌরবময় ইতিহাস তুলে ধরার জন্য আমি প্রস্তুত আছি। আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন, সাথে থাকবেন আশা করি। আর আমি এই বিশ্ব রাজনীতি ইতিহাসের পর্বে আলোচনা চালিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য আমি